আজকে আমরা অষ্টম শ্রেণীর সাহিত্য গণিকা থেকে তৈলচিত্রের বোধ নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি। তৈলচিত্রের বোধ সাধারণত কুসংস্কারের বিরুদ্ধে এবং বিজ্ঞানের যে যুক্তিযুক্ত এগুলো নিয়ে আলোচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তৈলচিত্রের বোধ মূলত বিজ্ঞানের জয় জয়কার এবং বিজ্ঞানের যে যুক্তি এবং তার যে ব্যাখ্যা এগুলো নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় তৈলচিত্রের বোধ রচনা করেছেন। তৈলচিত্রের বোধ লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তার প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তাকে সবসময় মানিক নামে সবাই ডাকতো এবং তার ডাক নাম, যার কারণে মানিক। তিনি জন্মগ্রহণ করেন 1908 সালে এবং মৃত্যুবরণ করেন 1956 সালে। তার বিখ্যাত উপন্যাস এবং যেটি চলচ্চিত্র বানানো হয়েছিল সেটি হলো পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি একটি বিখ্যাত উপন্যাস, এটি পরীক্ষা আসতে পারে। পদ্মা নদীর মাঝি কে লিখেছেন এবং চলচ্চিত্রের নাম কি? তার নাম হলো পদ্মা নদীর মাঝি। এবং তাছাড়াও বিখ্যাত উপন্যাস আছে দিবারাত্রির কাব্য, অহিংসা, পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা একটি ইম্পর্টেন্ট তার উপন্যাস, বিখ্যাত উপন্যাস এটি পুতুল নাচের ইতিকথা। তৈলচিত্রের বোধ এটি 1941 সালের ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয়। তৈলচিত্রের বোধ, এখন আমরা মূল গল্প আলোচনা করব। তো আমরা শুরু করি মূল গল্প। তৈলচিত্রের বোধ। তৈলচিত্রের বোধ সাধারণত একটি ছবিকে ঘিরে। ছবিটার পেছনের মূল কাহিনী যে ভূতের এই অস্তিত্ব, এটার জানান দিয়েছে এই মানিক বন্দ্যোপাধ্যায়। এই তৈলচিত্রের বোধ গল্পের মূল কাহিনী ছিল এই চলচ্চিত্রটাকে ঘিরে। তৈলচিত্রের বোধে অনেক চরিত্র রয়েছে। নগেন এবং তার মামা, তারপর আছে পরেশ্বর ডাক্তার। তার ছোট ভাই ছিল নগেনের ছোট ভাই পরেশ। নগেনের ছোট ভাই পরেশ ছিল তার মামাতো ভাই। তার যে মামা মারা গেছিল তার ছেলে ছিল পরেশ, সে পড়তো ইঞ্জিনিয়ারিং এ। আর নগেনের মামা ছিল কৃপণ টাইপের এবং নগেনের প্রতি তার ব্যবহার ছিল খুবই খারাপ। নগেন কিন্তু এই তার দিক থেকে খুব ভালো ব্যবহার দেখাতো, কিন্তু মনে মনে তার প্রতি ছিল দুর্ব্যবহার, তাকে ভালো লাগতো না। হঠাৎ যখন তার মামা মারা যায়, তখন মামা মারা যাওয়ার পরে নগেনের জায়গা হয় লাইব্রেরিতে। আর লাইব্রেরিতে ছিল তার মামার একটি তৈলচিত্র। তার মামার তৈলচিত্র দেখার পরে এই নগেনের যে তার মামার প্রতি ভালোবাসা উদয় হয়েছিল, মূলত তার নামে যখন তার সব সম্পত্তি উইল করে দিয়ে যায়, যার কারণে নগেনের তার মামার প্রতি ভালোবাসার সৃষ্টি হয়। তার মামা তাকে মূলত ছেলের মতোই ভালোবাসতো, কিন্তু নগেন তা টের পায় নাই। যার কারণে নগেনের অপরাধ বোধ হইলে এবং অনুতাপ সৃষ্টি হইলে সে বউতের কাছে, তৈলচিত্রের কাছে গিয়ে ক্ষমা চায় এবং সে মাথা টুকে যে তৈলচিত্রের কাছে, তখন তৈলচিত্রটাকে জাটকি মেরে মেঝেতে ফেলে দেয়। তারপর থেকে তার ভিতরে যে ভূতের একটা বোধ আছে, এরকম একটা অনুভূতি তৈরি হতে থাকে এবং সবসময় তার মনের ভেতর ভয় কাজ করতে থাকে যে ভূত অবশ্যই আছে। তারপরে যখন ডাক্তারের কাছে যায়, পরাশর ডাক্তারের কাছে যায়, তখন পরাশর ডাক্তার তাকে দেখতে পায় তার শারীরিক অবস্থা এবং স্বাস্থ্য সব কিছু অবনতি হয়েছে। অবনতি হওয়ার কারণে সে এই নগেনকে জিজ্ঞেস করতেছে যে তোমার এই অবস্থা কেন? কারণ পরাশর ডাক্তার যখন তার মামার সাথে গিয়েছিল, তখন দেখতে পায় যে নগেনের স্বাস্থ্য খুব ভালো ছিল এবং সে মোটাসোটা ছিল। যখন সে তার কাছে আসে, তখন দেখে তার অবস্থা খুবই খারাপ এবং তার চুলগুলো সব রুক্ষ এবং স্বাস্থ্য খুব ভেঙে গিয়েছে। তারপরে তারকে এই ডাক্তারকে সব ঘটনা খুলে করার পরে ডাক্তার সবকিছু উদ্ঘাটন করে আস্তে আস্তে, এবং ডাক্তার তার সাথে সেই লাইব্রেরিতে যায়। লাইব্রেরিতে যাওয়ার পরে ও ছবির কাছে যাইতে ভয় পায় এবং সে আস্তে আস্তে ছবির কাছে যায় এবং সে যখন ছবিকে স্পর্শ করে, রূপার প্রেমে বাঁধানো ছিল ছবিকে যখন স্পর্শ করে, তখন ছবিটি তাকে ঝাটকি মেরে মেঝেতে ফেলে দেয়। কিন্তু তার জ্ঞান হারায় নাই। জ্ঞান থাকা অবস্থায় সে মূলত মূল ঘটনাটা রহস্যতা উদ্ঘাটন করার পরে সে বলতেছে যে নগেনকে, তুমি তো একটা আস্ত গর্দব, যে তুমি টেরি পাও না, এটা বোধ নয় এবং এটা বিদ্যুতের কারসাজি ছিল। বিদ্যুৎ পরিবাহিতার কারণে মানুষকে ঝাটকি মেরে ফেলে দেয়, যেটাকে বলে শক। বিদ্যুতের শক খাওয়ার কারণে সে মেঝেতে পড়ে যায়। তারপর রহস্য উদ্ঘাটন হয় এভাবে, এবং বোধ যে নেই সেটিও পরাশর ডাক্তার সেটি আবিষ্কার করে। মানিক বন্দ্যোপাধ্যায় মূলত এইভাবেই কুসংস্কার, ভূতের যে ভূত নেই, এই ভূতের কোনো অস্তিত্ব নেই, এটা মূলত প্রমাণ করে বিজ্ঞানের যুক্তির মাধ্যমে। সে থেকে বিজ্ঞানের জয় জয়গান শুরু হয় এবং মানুষের মনের কুসংস্কার দূর হয়। বিজ্ঞানের যুক্তি যথার্থ ব্যাখ্যা দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় মূলত প্রমাণ করেছে যে তৈলচিত্রের ভূত গল্প দিয়ে।